প্রিয় দর্শক, বিজয় মাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশন থেকে। আজকে আমরা আলোচনা করব ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এবং তার চিকিৎসা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার রওনক জাহান। তিনি সহকারী অধ্যাপক, ফিটো ম্যাটার্নাল মেডিসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হসপিটাল এবং কনসালটেন্ট বিআরবি হসপিটালস। ডাক্তার রওনক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার রওনক, এই যে গত নভেম্বর মাস কিন্তু বিশ্ব ডায়াবেটিস দিবস হয়ে গেল, ওয়ার্ল্ড প্রি ম্যাচিউর ডে পালন করলেন আপনারা। আসলে যে ডায়াবেটিস এবং প্রি ম্যাচিউর যে ডেলিভারি, এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। তো ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে গেল আসলে 14 নভেম্বর, আর প্রিম্যাচিউর ডে গেল আমাদের 24 নভেম্বর, 17 নভেম্বর। তো ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে তে আমরা যেটা আমাদের থিম ছিল সেটা হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড ওয়ার্ক প্লেস। এখন আপনি যেটা জানতে চাইলেন যে ডায়াবেটিসের সাথে প্রিম্যাচিউর লেবারের সম্পর্ক আছে কিনা। ডায়াবেটিস এমন একটা কন্ডিশন, এখানে ম্যাটার্নাল অনেকগুলো কমপ্লিকেশন হয়, বাচ্চার অনেকগুলো কমপ্লিকেশন হয়। সেই কমপ্লিকেশনের একটা অংশ হচ্ছে যে মায়ের যদি এই ডায়াবেটিস থেকে যদি পলিহাইড্রামনিয়াস, অর্থাৎ মায়ের যদি গর্ভাবস্থায় যে শিশু যেই পানির থলির মধ্যে থাকে, যাকে আমরা বাংলায় যদি বলি, তাহলে সেই পানির থলিতে যে পানির পরিমাণ যদি বেড়ে যায়, এটাকে বলে পলিহাইড্রামনিয়াস। এখন এই পলিহাইড্রামনিয়াসের জন্য আমার প্রিটার্ম লেবার হতে পারে। প্রিটার্ম লেবার কি? আবার প্রিটার্ম লেবার হচ্ছে যদি 37 সপ্তাহের পূর্বে যদি কোনো বাচ্চার ডেলিভারি হয়, তাহলে এইটা প্রিম্যাচিউরিটি আসলে আমাদের ডক্টরদের, পেশেন্টদের এবং সোসাইটি আমাদের কারো কাম্য নয়। তো যেমন আমাদের ডায়াবেটিস কাম্য নয়, মায়ের ডায়াবেটিস হলে মা ঝুঁকিপূর্ণ অবস্থায় যায়, এবং বাচ্চা প্রিটার্ম ডেলিভারি হলে বাচ্চা অনেকগুলো ঝুঁকির মধ্যে যায়। এবার যে আপনারা ওয়ার্ল্ড প্রিম্যাচিউর ডে পালন করলেন, তার প্রতিপাদ্য বিষয় কি ছিল? ওয়ার্ল্ড প্রিম্যাচিউর ডে প্রতিপাদ্য ছিল স্ট্রং স্টার্ট ফর ব্রাইট ফিউচার। অর্থাৎ আপনি যদি আল্লাহ তাআলা আমাদের 40 সপ্তাহ পর্যন্ত মায়ের গর্ভে বাচ্চাকে থাকবার একটা প্রক্রিয়া করেছেন পূর্ণতা পাওয়ার জন্য। তো এই 40 সপ্তাহের একদিন আগেও দেননি আল্লাহ তাআলা, পরেও দেননি। মানে কমনলি হচ্ছে 40 সপ্তাহ, এরপরে 1-2 সপ্তাহ আমরা আরও এগোতে পারি। তো এই 40 সপ্তাহ নিশ্চয়ই একটা প্রয়োজন আছে। তাহলে এই প্রয়োজনটা যদি আমরা যদি পূর্ণ করতে না পারি বয়সটা, তাহলে অন্তত 37 পর্যন্ত যদি যেতে না পারি, তাহলে নিশ্চয়ই কোনো কমপ্লিকেশন হবেই। হ্যাঁ, তাহলে যেহেতু পূর্ণতা পাচ্ছে না, তো এই জন্যই বলা হয় যে স্ট্রং স্টার্ট যদি হতো, পরিপূর্ণ সময় যদি সে যেতে পারতো বেবিটা, তাহলে তার ফিউচার অনেক ব্রাইট হতো। তার কারণ তার ডেভেলপমেন্টাল ব্যাপার আছে, নিউরো ডেভেলপমেন্টাল ব্যাপার আছে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট ব্যাপার আছে। তো এই জন্যই বলা হয়েছে এটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে আসলে এই যে প্রি ম্যাচিউর, আমরা কিন্তু ইদানিংকালে প্রি ম্যাচিউর ডেলিভারি কিন্তু আমরা অনেক বেশি পাচ্ছি। মানে আপনারা যে কাঙ্ক্ষিত সময় দিয়েছিলেন যে এই তারিখে হবে, তার আগে কিন্তু হয়ে যাচ্ছে। আপনি বলছেন যে 37-এর পরে হইলে আপনার প্রি ম্যাচিউর ডেলিভারি, 37-এর আগে হইলে আপনারা বলেন প্রি ম্যাচিউর ডেলিভারি। এর পিছনে কারণ কি বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রি ম্যাচিউর ডেলিভারির পেছনে অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে ইনফেকশন। আমাদের মায়েরা যদি হেলথ হাইজিন মেনটেন না করেন ভালোভাবে, কারণ মেয়েদের এমনিতে ইনফেকশন টেন্ডেন্সি থাকে প্রেগনেন্সিতে, কারণ প্রেগনেন্সি একটি ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, অর্থাৎ এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা তখন মায়েদের কম থাকে। তো সেক্ষেত্রে যদি কোনো ইনফেকশন অ্যাসেন্ড করে, সেই ইনফেকশন গিয়ে কী করে, আপনি জরায়ের মুখে ইনফ্লামেশন তৈরি করে। ইনফ্লামেশন তৈরি হলে সেখানে কিছু ইনফ্লামেটরি মেডিয়েটার আসে, সেই ইনফ্লামেটরি মেডিয়েটার জরায়ের মুখটা খুলে দেয়। তো জরায়ের মুখ খুলে দিলে ওখানে আরও প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে, অথবা পানি ভেঙে গেল, তাহলে প্রিম্যাচিউর ডেলিভারিটা হবে। তাছাড়া আরও কিছু কারণ আছে, যেমন ধরেন এই যে আমি বললাম একটু আগে, ডায়াবেটিসের জন্য পলিহাইড্রামনিয়াস যদি হয়, অথবা যদি মাল্টিপল প্রেগনেন্সি থাকে, অর্থাৎ 2 বা ততোধিক বাচ্চা যদি থাকে, সেই বাচ্চার জন্য জ্বরে যত স্ট্রেসড হয়, অর্থাৎ বড় হয় বেশি, তখন জ্বরের মুখও খুলতে পারে এবং ডেলিভারি পেইনটা চলে আসতে পারে। তাছাড়া হচ্ছে মা যদি কোনো স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, স্ট্রেস থেকেও কিন্তু যে কর্টিসল রিলিজ হয়, তার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিনের সাথে রিলেশন, এবং সেটা তখনও জ্বরের মুখ খুলতে সাহায্য করে। তাহলে যদিও মূলত কারণ হচ্ছে ইনফেকশন, এই সব কারণগুলো আছে। আবার অনেক সময় দেখা যায় আমাদের মায়েরা গার্মেন্টসে যারা কাজ করেন, অনেক সময় লং স্ট্যান্ডিং থাকেন, অনেক সময় ওয়ার্ক প্লেসে বাসা বাড়িতে হলে সে অনেক বেশি কাজকর্ম করতে হয়, অনেক লোড নিতে হয়, অনেক সময় এরকম হতে পারে। তো এইসবগুলো কন্ডিশনেই আসলে প্রিটার্ম ডেলিভারি হতে পারে। তার মানে আপনি বলছেন যে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটা আসলে এটা রিলেটেড, এবং আপনারা যেটা বলছেন যে ইনফেকশনটা আসলে প্রিভেন্ট করা উচিত। তো এই যে এই প্রিটার্ম ডেলিভারি হলে পরে যে বেবিগুলো আসে, তাতে কি কোনো ধরনের কোনো কমপ্লিকেশন বা কোনো সমস্যা দেখা যায় কি? প্রিটার্ম ডেলিভারি যদি হয়, যদি আমরা এটাকে ভাগ করি যে 34-এর আগে, হ্যাঁ 34 উইকসের আগে যদি হয়, অর্থাৎ 8.5 মাস পরে, 8.5 মাস আগে যদি হয় সেই বাচ্চা, তাহলে তার লাং ম্যাচিউর হয় না।
অর্থাৎ যে ফুসফুসটা ম্যাচিউর হওয়ার কথা ছিল, তার পৃথিবীতে এসে যেভাবে তাকে শ্বাস প্রশ্বাস নিতে হবে, তাকে ফাইট করতে হবে, বাঁচতে হবে, সেখানে একটা বাধা আসে। তখন তাকে রেসপিরেটরি ডিস্ট্রেস আমরা বলি, এবং এটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অনেকগুলো কন্ডিশন হয়। তখন বাচ্চার সার্ভাইভালটা কঠিন হয়ে পড়ে। এবং এটি যদি মনে করেন যে হ্যাঁ সে 34 ক্রস করেছে, কিন্তু 34-এর পরেও 35, 36, 37-এর আগে যদি হয়, সেখানেও কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেসের চান্স থাকে। যদি ডায়াবেটিস থাকে তাহলে আরও বেশি চান্স থাকে, এবং কারণ তখন ডায়াবেটিক মায়েদের লাং ম্যাচিউর হয় আরও দেরিতে। সো এই কন্ডিশনগুলোর জন্য মায়ের একটা কন্ডিশন হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস। তাছাড়া আরও অনেকগুলো কন্ডিশন আছে, যেমন ধরেন যে একটা পরিপূর্ণ বাচ্চা তার বডির টেম্পারেচারটা মেনটেন করতে পারে পৃথিবীতে এসে, কিন্তু একটা অপরিপক্ক বাচ্চা পারে না সেটা। তাহলে তার হাইপোথার্মিয়া হয়, তার বিভিন্ন ইলেকট্রোলাইটগুলোর ইমব্যালেন্স হয়, এবং তার হচ্ছে চোখের যে রেটিনা সেখানে সমস্যা হয়, আরওপি বলি আমরা এটাকে। তো বিভিন্নভাবে তার যে অর্গানগুলো ম্যাচিওর হলো না, যে কোনো অর্গানেই এই প্রবলেমগুলি আসতে পারে, এবং গ্রসলি আমি যেগুলো বললাম এগুলো বেশি আসে। এবং অনেক সময় এনআইসিউর প্রয়োজন হয়, অর্থাৎ নিবিড় পরিচর্যা কেন্দ্র, যেটি বাচ্চার জন্য বাংলায় যদি বলি, তাহলে সেই এনআইসিউর কস্ট অনেক বেশি। তাহলে আমাদের ফ্যামিলির উপর একটা প্রেশার পড়ে, সোশ্যাল একটা ইফেক্ট হয়, এবং এই প্রিম্যাচুরিটি আসলে ইন দ্য লং রান যদি কখনো মানে আমরা যে পরিপূর্ণ ব্রেইনটা পেলাম না, এটা একটা সহজ বাংলায় বলছি, ভবিষ্যতে একটা ডেভেলপমেন্টালি একটা ইরর একটা থেকেই যায়। স্ট্রং ব্রাইট ফিউচার যেটা বলছি, স্ট্রং স্টার্ট ফর এ ব্রাইট ফিউচার। তাহলে আমরা তো চাই, আমি চাই আমার সন্তান আমার চেয়ে উঁচু লেভেলে যাক, আপনি চান আপনার সন্তান উঁচু লেভেলে যাক, সবাই চায় তার সন্তান তার চেয়ে বেশি তাকে ক্রস করে যাক। তাহলে সেই জিনিসটা হবে কি না হবে না, আমরা একটা এর মধ্যে থাকি, একটা ঝুঁকির মধ্যে থাকি। তো এই জন্য যতটুকু সম্ভব প্রিটার্ম লেবার, ডেলিভারি মানে প্রিটার্ম লেবার, প্রি ম্যাচুরিটি, এটা আমরা যত প্রিভেন্ট করতে পারবো, যত রিস্ক ফ্যাক্টরগুলো আছে, এই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা যত বেশি অ্যাভয়েড করতে পারবো, যত বেশি এটার কারেকশন করতে পারবো, তত আমরা এটা একটা সাকসেসফুল প্রেগনেন্সি আউটকাম যেটাকে বলে, হ্যাঁ, সেটার দিকে যেতে পারবো। আচ্ছা ম্যাডাম, আমি একটা প্রশ্ন আপনাকে করি। প্রিটার্ম ডেলিভারি হয়ে গেল, বাচ্চাটা প্রি ম্যাচুর, তার ইমিউনিটি ডেভেলপ করে নেই, বা তার আপনার চোখও খুলেনি, বা তার লাংটাও পুরোপুরি তার মানে ম্যাচুরিটি আসেনি, তো সেক্ষেত্রে আপনারা কী করেন? আচ্ছা, একটুখানি বলে নেই, যেটা প্রিম্যাচিওর যদি আমরা এরকম কোনো কন্ডিশন দেখি যে 32-র আগে হয়ে যাচ্ছে, 31-এ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, জ্বরে মুখ খুলে গেল, অথবা বাচ্চা খুব ডিস্ট্রেসফুল কন্ডিশন আছে, বের করে ফেলতে হবে বেবিকে, তো এইসব কন্ডিশনে তখন আমরা নিউরো প্রোটেক্টর বলা হয়, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, এই জিনিসটা আমরা আমাদের নির্দিষ্ট মাত্রায় আমরা প্রয়োগ করে থাকি। সেক্ষেত্রে বাচ্চার নিউরনের মাইলিন শীথের যে প্রোটেকশন সেটা হয়, এবং এটা বাচ্চাকে ওই যে সিপি হওয়া থেকে প্রিভেন্ট করতে পারে, সেরিব্রাল পলসি থেকে। আরেকটা জিনিস করি আমরা 34-এর আগে, আমরা হচ্ছে অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড, এসিএস বলে, অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড দেওয়া হয় লাং ম্যাচুরিটির জন্য। হ্যাঁ, এটা ওয়েল নোন আমাদের দেশে, এবং ইনসেপ্টটা এমন ডোজে বের করেছিল যে ওই অতটুকু 6 মিলিগ্রাম করেই ওরা ইঞ্জেকশনও তৈরি করেছিল। তো এত বেশি এটা ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা WHO গাইডলাইন ওয়ার্ল্ডে এটা প্রয়োগ করা হয়েছে, এবং এটা অনেক বেশি নোন সবার কাছে, এখন কার্যকরী, খুবই কার্যকরী। এবং নিওনাটোলজিস্টরা আগে জিজ্ঞেস করে এই ইঞ্জেকশনটা দেওয়া আছে কিনা, অর্থাৎ তার যে লাং ম্যাচুরেশনের জন্য এই ইঞ্জেকশনটা দেওয়া হয়, এটিতে তার অনেক বেশি উপকার হয়। অনেক সময় যে সারফেক্টেন্ট একটি জিনিস আছে লাং থেকে, যে সিক্রেশন হয় লাংকে অ্যাক্টিভ করার জন্য, তো সেটি তৈরি হতেও স্টেরয়েডের ভূমিকা আছে। তো এই জন্য ওরা জানতে চায়। তো আমরা এটা করে থাকি 32-এর আগে বা 34-এর আগে আমরা অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড দিয়ে নিই, তাহলে কিছুটা কমপ্লিকেশন কমে যায়। তো এখন যদি এটা দেওয়া সম্ভব না হয়, বা হঠাৎ করে হয়ে গেল, এটা দেওয়ার পর্যাপ্ত সময় পাওয়া গেল না, সেক্ষেত্রে বাচ্চাদের এই যে প্রবলেমগুলো বললাম, যে আমরা তখন নিওনেটোলজিস্টের হেল্প নেই, এবং নিওনেটোলজিস্ট যদি মনে করেন যে বাচ্চাকে ক্যাঙ্গারু মাদার কেয়ার একটি আছে, যে ওই ছোটো বাচ্চা 1.5 কেজি যদি হয়, বা এরকম 2 কেজি নিচে, সেই বাচ্চাকে মায়ের বুকের সাথে মায়ের বুকে, অর্থাৎ মায়ের কাপড় সরিয়ে, বুকের কাপড় সরিয়ে, এবং বাচ্চার একদম কাপড় সরিয়ে একটা কাপড় দিয়ে, ক্যাঙ্গারুর বাচ্চা যেভাবে থাকে সেভাবে যদি নিয়ে, এনআইসিইউ না লাগার জন্য, এটা একটা ন্যাচারাল মানে প্রসেস। তো এটা করার চেষ্টা করে ওনারা, অথবা এরপর যদি না মনে হয় যে না এটাতে হবে না, তাহলে ওনারা এনআইসিইউতে দিতে প্রয়োজন মনে করলে দেন। অনেক সময় অনেক বেবি ছোট হলেও ওজনে সার্ভাইভ করতে পারে ভালো, কিন্তু অনেকের আবার এনআইসিইউ লেগে যায়। তো এই লেগে যাওয়াটা প্রিভেন্ট করার জন্য নিউরোলজিস্টের আসলে এখানে কিছু রোল আছে। আর আমরা যে জিনিসটা আমি জানি যে অনেক সময় আপনারাও কিন্তু প্রিটার্ম ডেলিভারি করে থাকেন, যেমন এক্লাম্পসিয়া হয়ে গেল, পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, প্রেশারটা বেড়ে গেছে, সেরকম কোন কোন ক্ষেত্রে আপনারা নিজেরা মনে করেন যে করা উচিত? জি, এটা আমাদের যখন মনে হয় তখন সেটা হতে পারে যে
ধরেন যে মায়ের হার্ট ডিজিজ আছে, যে মায়ের হার্ট ডিজিজ আছে সেও তো প্রেগনেন্ট হবে, তার বাচ্চাও তো একটা লেভেলে যাবে। তো আমরা ধরেন পুরা অ্যান্টিনেটাল কেয়ারে তাকে হেল্প করে আসলাম কিন্তু 31-32 দিকে মায়ের কিন্তু হার্ট ডিজিজের প্রকোপটা বাড়ার একটা ঝুঁকি থাকে, ব্লাডের যেহেতু পরিবর্তন আসে তখন একটা। তো এই জন্য তখন হয়তো দেখা যায় যে মায়ের ডেলিভারিটা করে ফেলতে হচ্ছে। আবার দেখা যায় যে ব্লাড সুগার এত বেশি আনকন্ট্রোল হয়ে গেছে যে বা পলিহাইড্রেমিন হয়ে গেছে, পানি ভেঙে গেল হঠাৎ করে, সেই ক্ষেত্রে কিন্তু বেবি আউট করে ফেলতে হয়। এবং ধরেন যে মাল্টিপল প্রেগনেন্সি, সেখানে মাল্টিপল প্রেগনেন্সি সমস্যা নাই, যদি মাল্টিপল প্রেগনেন্সি একটি ফুলে থাকে দুইটি বাচ্চা, তাহলে যদি দুইটি ফুলে দুইটি বাচ্চা থাকে সমস্যা হয় না, কিন্তু তেমন বেশি সমস্যা হয় না, সমস্যা হয়। তো একটি ফুলে যদি দুইটি বাচ্চা থাকে তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়। সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে আমরা ডপলার স্টাডি করে যদি দেখি একটি বাচ্চা মানে কম সার্কুলেশন পাচ্ছে, একটি বাচ্চা বেশি পেয়ে যাচ্ছে, এই যে অতিরিক্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, বা বেবিকে আউট করলে দুই বাচ্চাকে সেভ করা যাবে, সেসব ক্ষেত্রে আমরা ডিসিশন দিই। এবং এক্লাম্পসিয়া যেটি বলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে তো মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণই এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া। তো এটি মায়েরা যদি অন্তত 4টি চেকআপে না আসে তাহলে কিন্তু আমরা তাদেরকে এই ঝুঁকি থেকে বাঁচানো কঠিন হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় অনেক মায়েরা 4টি চেকআপে আসে না, অনেকে আসলেও তার পূর্বের ইতিহাস, রিস্ক ফ্যাক্টর, মায়ের ইতিহাস ইত্যাদি মিলিয়ে তাদের হতে পারে। এখন ওয়ার্কিং এনভায়রনমেন্টে মেয়েরা অনেক স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, এসব কারণেও ব্লাড প্রেশারটা রেজ করলো, বা হচ্ছে তার যে আগে থেকে কোনো ক্রনিক ডিজিজ ছিল, ক্রনিক হাইপারটেনশন, ক্রনিক অ্যান্টিফসফোলিপিডস, এসিলি এইসব যদি থাকে, যদি তার হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ থাকে, এসব মায়েদের কিন্তু প্রি এক্লাম্পসিয়ার ঝুঁকি বেশি থাকে। তো বা আইভিএফ প্রেগনেন্সি, এখন অনেক শুনে থাকবেন যে আইভিএফ প্রেগনেন্সি হচ্ছে, এটি একটি যুগান্তকারী পরিবর্তন, আমাদের দেশেও অনেক আইভিএফ প্রেগনেন্সি হচ্ছে। তো এইসব ক্ষেত্রে প্রি এক্লাম্পসিয়া হতে পারে। সেই ক্ষেত্রে প্রি এক্লাম্পসিয়াও যদি দেখা যায় যে বাচ্চা ছোট থাকছে, বাড়ছে না, এবং মায়ের পেটের ইনকিউবেটরের চেয়ে, মায়ের পেটকেও আমরা ন্যাচারাল ইনকিউবেটর বলি, হ্যাঁ, এই ইনকিউবেটরে যদি থাকাটা তার জন্য অমঙ্গলজনক হয় তাহলে বাইরে বের করে নেওয়াটা তার জন্য মঙ্গলজনক হয়। কারণ এই প্রেশারের কারণে অনেক সময় বাচ্চার রক্ত সঞ্চালনটা ভালো হয় না, সেটি আমরা ডপলার স্টাডি করে বুঝি। যখন দেখি ডপলার একদমই খারাপ অবস্থায়, বাচ্চা তার শুধু ব্রেনে সার্কুলেশন দিতে পারছে অথবা অন্য মুভমেন্ট তার বন্ধ করে দিয়েছে, তখন কিন্তু আমাদের বেবিকে বের করতে হয় অনেক সময়। তো সেই ক্ষেত্রে আমাদের মানে এটি তো আপনার এমনটিও হয় যে আসলে বাচ্চার এই ডেলিভারি যদি কন্টিনিউ করা হয়, মার মৃত্যুর ঝুঁকিটা অনেকটা বেড়ে যায়। মায়ের এক্লাম্পসিয়া যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা তো আর কন্টিনিউ করি না, কারণ আমাদের প্রথম টার্গেট গাছ বাঁচানো, যেটা আমরা বাংলায় বলি সহজভাবে, যে মাকে আগে সেভ করতে হবে, ম্যাটারনাল ডেথ কমাতে হবে। তারপরে মা যদি সুস্থ থাকেন, প্রি প্রেগনেন্সি চেকআপে থাকেন, হয়তো পরবর্তী বাচ্চা অনেক সুন্দর হবে, হ্যাঁ, কিন্তু তারপরেও এই বাচ্চাকে আমরা ভালো রাখার চেষ্টা করি, এবং সাথে সাথে মাকে তখন প্রি এক্লাম্পসিয়ার পরে এক্লাম্পসিয়া আমরা হতে দিতে চাই না, কারণ এক্লাম্পসিয়া মায়ের ব্রেনে রক্তক্ষরণ, বিভিন্ন কিডনি, লাংস সব কিছুতে এফেক্ট করে, সেজন্য আমরা এটা বলে থাকি। ডাক্তার রৌনক, আমরা আসলে যে বিষয়টা ছিলাম প্রথম শুরু করলাম যে ডায়াবেটিস দিয়ে বা প্রেগনেন্সি দিয়ে, আসলে আমরা যেটা জানি যে আসলে এখন অনেক এগিয়েছে চিকিৎসা, প্রি কনসেপশনাল প্ল্যানিং, মানে উনি গর্ভধারণ করবে এর আগে একটা প্ল্যানিং করা হয়, তারপরে উনি প্রচেষ্টা শুরু করলেন, তারপরে গর্ভকালীন চেক আপগুলো আছে। আসলে এই যে ডায়াবেটিস, আমরা দেখি যে অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে, তারা তো গর্ভধারণ করছেন, আবার অনেকের আছে যে গর্ভধারণের কারণে তার ডায়াবেটিস হয়েছে। আসলে এই বিষয়টা যদি বিস্তারিত বলতে। এটি খুবই সুন্দর প্রশ্ন, এবং এই বেলায় যেটা বলবো এই ব্যাপারে যে ডায়াবেটিস নিয়ে যারা প্রেগনেন্সি নেবেন তারা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে তার ডায়াবেটিসটা পূর্ব থেকে শুরু করে পুরো প্রেগনেন্সি কন্ট্রোল রাখতে হবে। এবং যারা প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিস হয় সেটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ প্রেগনেন্সির যে গর্ভফুল তার থেকে যে অ্যান্টি ডায়াবেটিক হরমোনগুলো, অ্যান্টি ইনসুলিন হরমোনগুলো বের হয়, তার কারণে যে ডায়াবেটিস, সেটা জেস্টেশনাল। এখন যদি আপনার আগে থেকে ডায়াবেটিস থাকে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেশেন্টকে প্রি প্রেগনেন্সি কেয়ার কাউন্সিলিং, আপনি যেটা বলেন প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং এবং কেয়ার, এটা যদি আসে তাহলে আমরা কি করব, তার ডায়াবেটিসের কন্ডিশনটা বুঝবো, তার স্ট্যাটাসটা কী আছে, তাকে কত থাকতে হবে। যেমন আমরা বলি হিমোগ্লোবিন A1C একটি জিনিস আছে, এটি যদি আমরা 5.7-এর নিচে না থাকে তাহলে আমরা তাকে ডিসকারেজ করি। যদি হায়েস্টও বলেন সেটি 6-এর নিচে তাকে রাখতে হবে, এবং খালি পেটে আমরা বলি 5-এর নিচে রাখবেন, A1C 6-এর নিচে থাকবে, এবং খাবার পরে 7-এর নিচে থাকবে, এরকম একটা গ্রস হিসাব আমরা বলি। তাহলে এরকম যদি সে মেনটেন করতে পারে এবং বিগত A1C মানে হচ্ছে বিগত 3 মাসে তার ডায়াবেটিসের স্ট্যাটাস, সো এটা যদি তার 5.7-এর নিচে থাকে তাহলে আমরা তাকে এনকারেজ করি প্রেগনেন্সির জন্য। কেন? এটি হচ্ছে যদি 6-এর বেশি থাকে বা 8-এর দিকে চলে যায় তখন তো আমরা বার্থ ডিফেক্ট যুক্ত বাচ্চা পাই। সো বার্থ ডিফেক্ট আমরা চাই না, আমাদের বাবা মা চায় না, কোনো সংসার চায় না, কোনো পরিবার সমাজ কেউই চাই না, আমরা হেলদি বেবি চাই। হ্যাঁ, আমরা হেলদি সুস্থ সুন্দর মায়ের সুস্থ সুন্দর বাচ্চা চাই।
তো এই জন্য ডায়াবেটিস যাদের আগে থেকে আছে তাদের অবশ্যই এটি কেয়ারে আসতে হবে। আর যাদের গর্ভফুল থেকে যে হরমোন বের হয় অ্যান্টি ইনসুলিন, সেটি অর্থাৎ মানে সৃষ্টিকর্তার এটি একটি মানে প্রক্রিয়া যে অ্যান্টি ইনসুলিন হরমোনটা বের হয়ে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন তৈরি হয় তাকে বলে তুমি কাজ করো না, তুমি আমার কার্বোহাইড্রেটটাকে ভেঙে দিও না। কেন? আমার কার্বোহাইড্রেটটা বাচ্চার মধ্যে যেতে হবে, বাচ্চা গ্রো করতে হবে। তো এইটির ম্যানেজমেন্টটা অনেক সময় অনেক মায়ের ক্ষেত্রে মানে বডি ম্যানেজ করতে পারে না, সুগারটা বেশি বেড়ে যায়। তো যেমন সুগার বাচ্চার কাছে যেতেও হবে, তেমনি আবার সামান্য বেশিও যদি থাকে সেটিও বাচ্চার এপিজেনেটিক চেঞ্জ করে ফেলে। অর্থাৎ এই বাচ্চা বড় হলে পরে এমনিতে ইমিডিয়েট এফেক্ট তো অনেকগুলো আছেই, ইভেন বড় হলে পরেও তার যে ডায়াবেটিস হওয়া, মেটাবলিক সিনড্রোম হওয়া, এগুলো হতে পারে। সো ডায়াবেটিসটা প্রেগনেন্সি অবস্থায়ও যদি আসে তাহলে খুবই ভালোভাবে এটা কন্ট্রোল করতে হয়। এবং অনেকে আমরা টার্গেট দিয়ে দেই যে আপনার খালি পেটে 5.3-এর নিচে থাকবে, আর 5.3 মিলিমল পার লিটার, আর খালি পেটে আর এবং খাবার পরে থাকবে 6.7-এর নিচে। তো এটা যদি মেনটেন করতে না, অনেকে মনে করে যে আচ্ছা ঠিক আছে 5.3 বলেছেন ম্যাডাম, ওটা 6 থাকলে অসুবিধা নেই, কিন্তু অসুবিধা আছে। যদি অল্প অল্প বাড়া থাকে, এই যে স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসটা বাচ্চার এপিজেনেটিক চেঞ্জ করে ফেলে। সো এইগুলা সমস্যা। তো এই জন্য খুব ভালোভাবে মেনটেন করতে যেটা হবে। বলতে পারি ম্যাডাম যে 5, 6, 7, হ্যাঁ এরকম মানে খালি পেটে 5-এর নিচে, ভরা পেটে 7-এর নিচে, আর 3 মাসে যেটা গড় 6-এর নিচে, এটা এভারেজ এতটুকু থাকলে তো আপনারা মেনটেন করতে পারেন। জি, তো এই জন্যই এটা মেনটেনেন্সটা খুব জরুরি। এবং তাকে খাদ্যাভ্যাস এবং সাথে সাথে এক্সারসাইজ, অর্থাৎ প্রেগনেন্সিতেও তো আমরা একজন সাধারণ মানুষের মতো এক্সারসাইজ করতে বলবো না, হেভি ওয়ার্ক করতে বলবো না, বা জোর কদমে আপনি 40 মিনিট হাঁটেন এটা বলবো না। আমরা বলি যে 3 বেলায় খাবার পরে, অর্থাৎ সকালে নাস্তা মানে লার্জ মিলের পরে, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার, এই 3 বেলায় খাবারের পরে 15 থেকে 20 মিনিট করে হাঁটতে বলি। ঠিক আছে, এই হাঁটাটাই তাকে সুগারটা মেনটেন করতে সাহায্য করে। অথবা যদি ইনসুলিন তার প্রয়োজনও হয়, তার পরিমাণটা কম লাগে, সেন্সিটাইজেশন হয়ে যায় মাসেলের মধ্যে, কাফ মাসেলে, পায়ের মাসেলে আমার গ্লুকোজ ইউটিলাইজ হয়। তো এই জন্য ডায়েট এক্সারসাইজের পরেও যদি তার দেখা যায় আমাদের টার্গেটে পৌঁছাচ্ছে না, হ্যাঁ, তাহলে তখন আমরা ইনসুলিনে যাই। ঠিক আছে, তো ইনসুলিনটা আসলে মানুষ অনেক ভয় পায়, আমাদেরকে প্রথমে বলে না নিলে হয় না এরকম। কিন্তু আসলে এই যেমন আমি চোখে দেখি না বলে চশমা পরি, সেরকম ইনসুলিন, বডির ইনসুলিন কাজ করছে না বলে আমি বাইরে থেকে ইনসুলিন দিচ্ছি, নাথিং এলস। হ্যাঁ, এটা তেমন কোনো সমস্যা না, শুধু একটা যে হাইপোগ্লাইসিমিয়া যেন না হয় সেটা খেয়াল রাখতে হয়, সেটা খেয়াল রাখতে হয়। এবং আমরা বলি 4-এর নিচে যেন না যায়, যেমন 5, 6, 7 বলি, আবার ওদিকে 4-এর নিচে যেন না যায়। তো এটা এবং ডায়েট এক্সারসাইজ যদি মেনটেন করে, একটা মা যদি স্ট্রেসফুল কন্ডিশনে না থাকে, প্রফুল্ল থাকে, তার সুগারটাকে মেনটেন করে, তাহলে ভালোভাবেই অনেক মেনটেন হয় এবং অনেক সাকসেসফুলি বেবিরা আসে। এই যে বলেছি যে ডায়াবেটিসের জন্য আবার মায়েদের কিন্তু ইনফেকশনও বেশি হয়, ওপর ইনফেকশনের সাথে প্রিম্যাচুরিটি রিলেশন আছে। তো এই জন্যই যদি গুড কন্ট্রোল থাকে জরুরি। কিন্তু এখানে মায়েরা যে কথাটি বলে ইনসুলিন নেওয়ার প্রতি একটা অনীহা, আবার আপনারা কিন্তু গর্ভকালীন সময়ে ইনসুলিন ছাড়া খাবার ওষুধ কিন্তু আপনারা দিতে চান না। হ্যাঁ, কম দিতে চাই। কম দিতে চান, এর পিছনে কারণটা কি? কম দিতে চাই কারণ হচ্ছে ইনসুলিন এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড ফর ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। এখন কিছু কিছু ড্রাগ চলছে, যেমন ধরেন মেটফরমিন একটি ড্রাগ, এটি বলা হচ্ছে যে এটি ভালো কাজ করছে, বাট কিছু কিছু গাইডলাইনে এখন পর্যন্ত অ্যাবসলিউটলি ইনসুলিন, আর কিছু কিছু গাইডলাইন ওকে মেটফরমিনকে এনকারেজ করছে। বাট মেটফরমিনের যে দীর্ঘমেয়াদী স্টাডি, যে 25 বছর মেয়াদী কোনো স্টাডি এখন পর্যন্ত নাই। তো তারপরেও এটি চলছে ভালো, কারণ এই মেটফরমিন আবার ইনসুলিনের পরিমাণ কমায়। হ্যাঁ, কম লাগে মেটফরমিনটা খেলে। তবে যাদের আগে থেকে হাইপারটেনশন থাকে, আগে থেকে ডায়াবেটিস মেলিটাস থাকে, তাদেরকে আমরা মেটফরমিন দিতে চাই না। কারণ হচ্ছে পূর্ব থেকে দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে বা প্রেশার, হাইপারটেনশন থাকে, তাদের ভাস্কুলোপ্যাথি হয়। আপনি বুঝে থাকবেন যে ভাস্কুলারপ্যাথি হলে তাদের কিন্তু ভেসেলের মধ্যে এমনিতেই সার্কুলেশন কম আসার একটা সম্ভাবনা আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে। তো সেই জন্য এই মেটফরমিন তখন আমরা দিই না যে বাচ্চা ছোট হওয়ার একটা চান্স থাকে। না, আরেকটা বিষয় যেটা আপনাদের বলেন যে ডায়াবেটিকের ডক্টররা বলেন যে বডিতে ইনসুলিন দরকার, মানে প্রেগনেন্সির সময় তার হরমোনজনিত কারণে ইনসুলিনের দরকার, তো ইনসুলিনই দিতে হবে। এবং এই ডোজটা আপনারা বলেন যে মেপে অ্যাডজাস্ট করে, এবং যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় তখন কি করতে হবে, সেই বিষয়গুলো তাদেরকে সেটা আমরা বলে দিই যে হাইপো যদি দেখেন আপনি 4-এর নিচে বা 4-এর নিচে, তখন আমরা বলি যে যেই ডোজে ইনসুলিন চলছে তার চেয়ে 2 কমিয়ে দিবেন। এই জন্য আমরা অনেক সময় প্রেসক্রিপশনে +-2 লিখে থাকি। হ্যাঁ, এটা ইনসুলিনের বেলায়, এবং মনিটর করে যাবে। আমরা চার্ট দিয়ে দেই, ডায়েট চার্ট, এবং আমরা হচ্ছে তাকে একটা ডেইলি ইনসুলিন যে মেজার করবে তার জন্য চার্ট দেওয়া থাকে। তো সেই অনুযায়ী উনি ইনসুলিন কমিয়ে বাড়িয়ে করবেন, বাট অবশ্যই মানে কনসালটেন্টের সাথে
তার ইন্টারাকশন হতে হবে, তাকে কথা বলে নিতে হবে যে আমার আজকে এরকম এরকম। জি, আপনাকে আরেকটা প্রশ্ন করি যে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস একজন গর্ভবতী মহিলার ওনার আগে কখনো ডায়াবেটিস ছিল না, কিন্তু গর্ভের সময় তো ডায়াবেটিস ধরা পড়লো। এখন উনি চিকিৎসা নিচ্ছেন, আপনারা চিকিৎসা করছেন, এখন গর্ভ যখন তার যখন সুস্থ বেবি চলে আসলো, এরপরেও কি তার ডায়াবেটিসে কন্টিনিউ করে বা তার কি হ্যাঁ, করা উচিত? অনেক সময় কন্টিনিউ করে, আর বেশিরভাগ সময় করে না। হ্যাঁ, যেমন 75% ক্ষেত্রে করে না, কিছু কিছু ক্ষেত্রে করতে পারে। যাদের রিস্ক ফ্যাক্টর বেশি থাকে, যেমন তাদের ডায়াবেটিস হতেও পারে, জেস্টেশনাল ডায়াবেটিস যাদের রিস্ক ফ্যাক্টর বেশি থাকে। রিস্ক ফ্যাক্টর মানে তার যদি ওবেস থাকে, তার যদি এজ বেশি থাকে, আগের প্রেগনেন্সিতে ডায়াবেটিস থেকে থাকে, এরপরে হয়তো মাঝখানে ছিল না, কিন্তু পরের প্রেগনেন্সিতে আবার হতে পারে। তারপর তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বাবা মায়া ভাইদের যদি থাকে ডায়াবেটিস, তাহলে তার হতে পারে। সে একটা এশিয়ান যে রিজন আমাদের এখানে, আমরা এথনিসিটির জন্য আমাদের এখানেও ডায়াবেটিস বেশি হয়। আবার এখন অনেক শুনে থাকবেন পলিসিস্টিক ওভারি সিনড্রোম অনেক মায়েদের মেয়েদের, তো তাদেরও কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি, মেটাবলিক সিনড্রোম যে যা যা আছে, হাইপারটেনশন, এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ করে তোলে মাকে যে ডায়াবেটিস হওয়ার জন্য। তো ধরেন যে হলো ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস, কিন্তু বেবি ডেলিভারির পরে অর্থাৎ গর্ভফুল যখন আউট হয়ে গেলে তখন হয়তো তার মাত্রাটা কমে যায়, বেশিরভাগ ক্ষেত্রে কমে যায়, কিছু কিছু ক্ষেত্রে পারসিস্ট করে, এবং দেখা যায় যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদের কিছু কিছু ক্ষেত্রে পারসিস্ট করে, তাকে কেয়ারফুল থাকতে হয়। তার মানে এই যে যাদের গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস হলো, তাদের বেবি হওয়ার জন্মদান করার পরেও তাদেরকে নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে, এবং কারণ তারা একটা ডায়াবেটিস চেক আপ ঝুঁকিতে করতে, থাকবে, হ্যাঁ চেক আপ করতে হবে, এবং পরবর্তী গর্ভধারণের সময় তারা আবার ডায়াবেটিস আবার ঝুঁকি থাকে। আবার প্রি প্রেগনেন্সি কেয়ারে আসবে, তার কি অবস্থায় সে আছে, কোন স্ট্যাটাস নিয়ে সে প্রেগনেন্সিতে যাচ্ছে। ডাক্তার রনক জাহান, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা ঝুঁকিতে আছে, যে গর্ভবতী মারা, তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে যদি কোনো পরামর্শ থাকে। হ্যাঁ, আমি যেহেতু ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে কাজ করি, আমার একটাই পরামর্শ যে আপনারা প্রেগনেন্সিটা প্ল্যানিং করে নেবেন। প্ল্যানিং অর্থাৎ আমি আর আমার স্বামী মিলে চাইলাম যে প্রেগনেন্সি হবে, তা কিন্তু না। এই প্ল্যানিং মানে হচ্ছে আপনি প্রেগনেন্সির পূর্বে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন কিনা, আপনার স্ট্যাটাস ভালো আছে কিনা বডির, এবং কোনো রকম পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার প্রয়োজন আছে কিনা, এইটি আগে চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে আপনারা প্রেগনেন্সি নেবেন। তাহলে আমরা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা প্রিভেন্ট করতে পারবো, এবং ঝুঁকি যদি হয়ও সেটার মাত্রা কমে যাবে। সুতরাং আমরা একটি সফল প্রেগনেন্সি যাত্রা করতে পারবো। অনেক ধন্যবাদ ডাক্তার রনক জাহান, আপনার পরামর্শ নিশ্চয়ই চ্যানেলের দর্শকদের অনেক উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ চ্যানেল কর্তৃপক্ষকে এবং আপনাকে। জি, প্রিয় দর্শক, আমরা আসলে ঝুঁকিতে যে গর্ভবতী মারা আছেন তাদের ক্ষেত্রে কিছু পরামর্শ শুনলাম। এই পরামর্শ শুনলে এই ঝুঁকিটা কমে যাবে এবং একটি সুস্থ সবল শিশু আমরা পাবো। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।